হ্যালো বন্ধুরা, আজকে আমরা দ্য সোলল্যান্ড 2 দ্য পিয়ারলেস ট্রানসেক্টের 55তম এপিসোডকে বাংলায় এক্সপ্লেন করব। এপিসোডের শুরুতে আমরা ইউহাওকে বিস্ফোরণের মাঝে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখি। তার আত্মা চেতনার মধ্যে বিং বিংয়ের কণ্ঠস্বর তাকে ধীরে ধীরে জাগিয়ে তোলে। 4টি আকস্মিক বিস্ফোরণ চারদিক থেকে বেরিয়ে আসে, ঠিক ঘনবসতিপূর্ণ গবেষকদের মাঝে। বিস্ফোরণগুলি আচমকা ছিল, সবাইকে আতঙ্কিত করে তুলেছিল। এক মুহূর্তে অত্যন্ত 116 ইঞ্জিনিয়ার বাষ্প হয়ে গেল এবং বিস্ফোরণের জ্বরে শত শত টেবিল ছিঁড়ে গেল। মারাত্মক ছত্রাকের মতো উঠতে থাকা ধাতুর টুকরোগুলি পাঠিয়ে দিল। বেদনাদায়ক আর্তনাদ বাতাসে ভরে উঠল, রক্তের গন্ধে মিশে গেল মাটি। ইউহাও বিস্ফোরণের কেন্দ্রে ছিলেন না, কিন্তু তবুও তিনি শকওয়েভ অনুভব করেছিলেন, যা তাকে এবং তার টেবিলকে 10 মিটারও বেশি পিছনে ঠেলে দিয়েছে। অন্যান্য আত্মা প্রকৌশলীদের সাথে তার আত্মার সুরক্ষার সরঞ্জামগুলি সক্রিয় করার সাথে সাথে তার বেঁচে থাকার প্রবণতা শুরু হয়েছিল। বিশৃঙ্খলা সত্ত্বেও অনেকে আহত হলেও তাদের দ্রুত প্রতিক্রিয়ার কারণে মৃত্যুর সংখ্যা নিয়ন্ত্রণে ছিল। বিস্ফোরণের পর মাটি থেকে কালো ছায়া বেরিয়ে আসে। কালো পোশাক পরিহিত এই চটপটে ব্যক্তিরা নির্মম হত্যাকাণ্ড শুরু করে। বিস্ফোরণের মাঝে আকাশ থেকে তাকালে কেউ আবিষ্কার করবে যে প্রতিটি বিস্ফোরণের স্থানে প্রায় 10 মিটার চওড়া একটি গর্ত দেখা দিয়েছে। কালো পোশাক পরা এই আক্রমণকারীরা এই গর্ত থেকে বেরিয়ে আসে। তাদের প্রস্তুতি এবং শক্তি প্রমাণ করে যখন তারা এলাকাটিকে একটি কসাইখানায় পরিণত করেছিল। ইউহাও তার টেবিলের নিচে লুকিয়ে তার আধ্যাত্মিক শনাক্তকরণ সক্রিয় রেখেছিল। তিনি হতবাক হয়ে গেছিলেন যে ভারী সুরক্ষিত ইলাস্ট্রিয়াস ভার্চুয়াল হল আক্রমণের শিকার হয়েছিল। এই মানুষগুলোর ক্ষমতা ছিল তার কল্পনার বাইরে। তাদের মধ্যে কেউই আত্মারেসি স্তরের নিচে বলে মনে হয়নি। যে মুহূর্তে তারা উপস্থিত হয়েছিল, তারা তাদের সামরিক আত্মাকে সত্য দেহ প্রকাশ করেছিল এবং একটি বন্য গণহত্যা শুরু করেছিল। কিন্তু তাদের হল আক্রমণের কারণ রহস্যই থেকে গেছে। ইউহাও জানতেন তিনি চিরকাল লুকিয়ে থাকতে পারবেন না। হামলাকারীরা যে কোনো মুহূর্তে তার লুকিয়ে থাকার জায়গা খুঁজে পেতে পারে। তার হাত বরফ সাম্রাজ্ঞী পিনসারে রূপান্তরিত হয় এবং তার ডান হাত ডার্ক গোল্ডেন টেরর ক্লকে ছেড়ে দেয় একটি ছোট লুকানোর জায়গা তৈরি করতে। তার নিচের ধাতব মেঝে ছিঁড়ে যায়। এই গর্তটি ঢেকে রাখার জন্য তিনি টেবিলের সাহায্য নিয়েছিলেন। তিনি স্থির হয়ে শুয়েছিলেন এবং তার আধ্যাত্মিক শনাক্তকরণ সতর্ক রেখে শ্বাস নেওয়ার জন্য একটি ছোট ছিদ্র ব্যবহার করেছিলেন। একটি বিশাল আত্মার হাতিয়ার ছাদ থেকে নেমে এসেছে। বেগুনি আলোর রশ্মি যা আক্রমণকারীদের পক্ষাঘাতগ্রস্ত করেছিল। আত্মার প্রকৌশলীরা এতে উৎসাহিত হয়ে একটি জোরালো পাল্টা আক্রমণ শুরু করে, যার ফলে বডি সেক্টরের সদস্যরা হতাহত হয়। একটি মূর্তি দেখা গেল মাঝ হাওয়ায় ভাসছে, বেগুনি রশ্মিকে অনায়াসে এড়িয়ে যাচ্ছে। হঠাৎ সিলিং সবুজ হয়ে গেল, আত্মার সরঞ্জামগুলি গলে গেল। জিং হংচেং হলমাস্টার তার অভিজাত দলসহ প্রতিশোধ নিতে আবির্ভূত হন। দু বুসির নেতৃত্বে হামলাকারীরা জিং হংচেং হত্যার অভিপ্রায় ছিল। উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। আবদ্ধ ভূগর্ভস্থ স্থানে আত্মার শক্তি বৃদ্ধি পায়। ইউহাও অনুভব করল তার হৃদয় ছুটছে। এই প্রথম তিনি এত তীব্র সংঘর্ষের সাক্ষী ছিলেন। তিনি অনুমান করেছিলেন যে বডি সেক্টরের আক্রমণের পিছনে উদ্দেশ্য থাকতে পারে, সম্ভবত হলের মূল্যবান ধন চুরি করা। তার আধ্যাত্মিক শনাক্তকরণ তার নিচে একটি সুড়ঙ্গ খুঁজে পেয়েছিল, যা একটি অসম্ভাব্য পালানোর পথ প্রস্তাব করে। ইউহাও সুড়ঙ্গ খনন করার সিদ্ধান্ত নিয়েছিল। সুড়ঙ্গে ইউহাও নিরাপদ বোধ করেছিলেন, কিন্তু জানতেন যে তিনি বেশিক্ষণ থাকতে পারবেন না। তিনি সরু পথ দিয়ে হামাগুড়ি দিয়েছিলেন, ভেবেছিলেন এটি হলের গভীর রহস্যের দিকে নিয়ে যেতে পারে। সে এগিয়ে যাওয়ার সাথে সাথে সে বুঝতে পেরেছিল যে আক্রমণকারীরা শত হাজার বছরের আত্মা জন্তুর ভ্রূণের জন্য হতে পারে একটি অত্যন্ত লোভনীয় আইটেম। ইউহাও জিং হংচেনের সাথে যোগাযোগ করার কথা বিবেচনা করেছিলেন, কিন্তু একটি হিংসাত্মক কম্পনের দ্বারা বাধাগ্রস্ত হয়েছিল। সুড়ঙ্গের কিছু অংশ ভেঙে পড়েছিল। তিনি সুড়ঙ্গের আরও গভীরে দৌড়ে গেলেন, আরও বড় একটিতে উঠলেন। কিছু আলোচনার পর ইউহাও সরাসরি অনুপ্রবেশকারীদের মুখোমুখি না হওয়ার সিদ্ধান্ত নেন। সম্ভাব্য পুরস্কারের চেয়ে তার জীবনের মূল্য দেন। তিনি সাবধানে সরে যাওয়ার সাথে সাথে একটি নেভিগেট করার জন্য আধ্যাত্মিক শনাক্তকরণ ব্যবহার করেছিলেন। তিনি একটি খোলা ধাতব দরজা খুঁজে পান, যা একটি বিশাল খালি ল্যাবের দিকে নিয়ে যায়। ভিতরে একটি বিশাল ধাতব মানুষ, কমপক্ষে 15 মিটার লম্বা, তার নজর কেড়েছিল। ইউহাও তার ডার্ক গোল্ডেন টেরর ক্ল ব্যবহার করে ধাতব মানুষের পরীক্ষা করার জন্য শুধুমাত্র একটি ছোট আঁচড় রেখেছিলেন। জটিল গঠন বিন্যাস এবং ধাতুর মধ্যে অপরিমেয় শক্তি তিনি আগে দেখেছিলেন তার থেকে ভিন্ন ছিল। ধাতব মানুষের সামনে দাঁড়িয়ে ইউহাও নিজেকে একটি পিঁমড়ের মতো অনুভব করেছিলেন। তার সামনে রহস্যময় চিত্রটির নিছক স্কেল এবং শক্তি দ্বারা অভিভূত।